বন্ধুরা, দুটো রাজনৈতিক দলের মধ্যে কতখানি তফাৎ। একদিকে যখন একটা দল প্রার্থী তালিকা ঘোষণা করে দিচ্ছে ভোট ঘোষণার বহু আগে, একটার পর একটা বড় বড় নাম চমক নিয়ে আসছে সেই পরবর্তী প্রার্থী তালিকায় নাম ঢোকানোর জন্য, এবং কর্মীরা যারা সমর্থক মহা উৎসাহে ময়দানে নেমে পড়ছে ভোটের জন্য। সাজো সাজো রব দলটা জানে তাদের তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী জিতে আসছেন, আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, কত বেশি সংখ্যক আসন তাকে দিতে পারে সেই নিয়ে তারা ভাবছেন, ফুল উজ্জীবিত, ফুল চার্জড আপ। আর আরেকটা দল ঘর সামলাতে পারছে না, প্রার্থীকে হবে ঠিক করতে পারছে না, একে প্রার্থী করলে ও দল ছেড়ে চলে যাবে, এ গালাগাল দিচ্ছে দলের মধ্যে থেকে, তাও কিছু স্টেপ নেওয়ার ব্যবস্থা নেই, কেননা নিলেই সেও দল ছেড়ে দেবে, দল গাড্ডায় পড়ে যাবে। দুর্নীতি তেড়ে আসছে, সবাই চোর চোর করে আঙুল তুলছে, ইডি সিবিআই যে কোনো দিন গ্রেপ্তার করতে পারে, আদালত আদালত যদি কড়া স্টেপ নেয়, কে কে ভেতরে থাকবে কে কে বাইরে থাকবে, এই টেনশনে দিন কাটছে। আর আর সেই জায়গায় ভোটের যুদ্ধে যদি একবার হেরে যায়, যদি একবার 2019-এর থেকে খারাপ ফলাফল হয়ে যায়, তাহলে রাজ্যপাটটাই কি থাকবে, এই টেনশনে রাতের ঘুম উড়ে যাচ্ছে। এই পার্থক্য। আর সেই পার্থক্যে আজকে তিনটে ঘটনা আপনাদের সামনে নিয়ে আসব। এক, সেই 2021-এর বৈতরণী পেরিয়ে দেওয়া পিকের স্টেপ। দুই, স্বয়ং দলনেত্রী কি বলছেন, কতখানি আতঙ্ক কতখানি ভয় ভেতরে ঢুকে গেছে সেই কথা। আর তিন, দলের মধ্যে থেকে নেতারাই আর দলকে পাত্তা দেয় না, জানে এই দলটার কি অবস্থা, হাঁড়ির হাল হয়ে গেছে, সেটা তারাই প্রকাশ করে দিচ্ছেন। সেই সমস্ত কিছু নিয়ে আসবো আজকের এই প্রতিবেদনে, শেষ অবধি দেখুন, অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে বিধায়ক তাপস রায়, তিনি তো আগেই বলেছেন যে 1 মার্চ তিনি দলীয় সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। আজকে বিধানসভায় তিনি চলে গেছেন এবং তিনি সেখানেও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে চলে এসেছেন। তার ফলে জল্পনা বেড়েছে যে এবার তিনি বিজেপিতে যোগদান করছেন, যে কোনো দিন যে কোনো মুহূর্তে যোগদান করতে পারেন, এবং খুব সম্ভবত উত্তর কলকাতা থেকে প্রার্থী হচ্ছেন। এই অবস্থায় তাকে সকালবেলায় তার রাগ ভাঙাতে সেখানে গিয়েছিলেন মন্ত্রী ব্রাত্য বসু এবং ওই মুখপাত্র কুণাল ঘোষ। যখন কুণাল ঘোষ সেখানে গিয়ে পৌঁছেছেন, তখন সেই অবস্থায় তাকে বোঝাচ্ছেন, তার কাছে চিঠি আসে শোকজের, তাকে শোকজ করেছে দল। তাপস রায় একটা কথাই বলেন যে, কাকে কি বোঝাতে এসছো, তুমি দলের হয়ে করতে এসছো, কাজ করতে এসছো, আর দেখো এখন তোমাকেই শোকজ পাঠাচ্ছে, এই দলটার হয়ে ডিফেন্ড করতে এসছো। তারপরেই নাকি কুণাল ঘোষ সেখান থেকে চলে যান, আর তিনি সেই তাপস রায়কে কিছু বোঝাতে আসেন না। কিন্তু এর এর মধ্যে যেটা জানা যাচ্ছে যে তাপস রায় একা নয়, তাপস রায় শুধু শুরুয়াত হয়েছে। তাপস রায়ের মতো বহু নেতা রয়েছেন যারা হয়তো টিকিটের জন্য সবাই নয়, অনেক নেতা রয়েছেন যারা এই দলটা আর করতে চাইছেন না, করতে পারছেন না। কেননা পাবলিক, সাধারণ মানুষ, তারা রাস্তাঘাটে যেখানে দেখতে পাচ্ছে চোর 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 করে আওয়াজ তুলছে। যারা খুব ঘনিষ্ঠ তারা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, এই চোরের দলটা এখনো করছিস, তুইও ভাগ বাটোয়ারা পাস নাকি? এই যে জায়গাটা কিভাবে যে বিঁধছে, তারা নিতে পারছেন না, হয় ঘরে ঢুকে যাচ্ছেন, আর যারা এখনো রাজনীতিটা করতে চান তারা মনে মনে স্থির করে নিচ্ছেন যে আর নয়, অনেক হয়েছে, এবার দলটাকে বিদায় জানাতে হবে, অন্য কিছু ভাবতে হবে, অন্য কোনো প্ল্যাটফর্মে যেতে হবে। এবং এই টেন্ডেন্সি এতটাই প্রবল হয়েছে যে 2021-এর ভোট বৈতরণী পার করে দেওয়া পিকে তাকে আসরে নামতে হয়েছে। এই পিকে অনেক বড় বড় কথা বলে, প্রশান্ত কিশোর অনেক বড় বড় কথা বলে যে আমি আর এখন কোনো রাজনৈতিক পরামর্শদাতা নই, আমি এখন আমার জনসুরের যাত্রা নিয়ে ব্যস্ত আছি, আমাকে কোনো দল অতীতে যাদের সঙ্গে কাজ করেছে আমাকে যদি কোনো সাজেশন চায়, আমি খুব ভদ্র ব্যবহার করে বলে দিই, সম্পর্ক ভালো রেখে বলে দিই যে আমি এই কাজটা এখন করছি না, তো কোনো সাজেশন করব না। তা আজকে যখন তাপস রায় এপিসোড হচ্ছে, তখন এই পিকে নাকি তাকে ফোন করেছিলেন। এবার আজকে তাপস রায় সংবাদের শিরোনামে আছেন, সব সংবাদ মাধ্যম তার ইন্টারভিউ নিতে চাইছে, তাকে ফোন করছে, দলীয় নেতাকর্মীরা ফোন করছে, তার যারা অনুগামী আছে তারা কথা বলতে চাইছে। সো তার ফোন খুব ব্যস্ত ছিল। যখন পিকের ফোন আসে, তিনি তখন পিকের ফোন নাকি ধরতে পারেননি। এরপর পরবর্তীকালে তিনি নাম্বারটা দেখেন, এবার 2021টা তো পার করে দিয়েছে, ফলে পিকের প্রতি একটা সফট কর্নার আছে, তিনি আবার কল ব্যাক করেন যে পিকে কি বলতে চাইছে। তো যেটুকুনি শোনা যাচ্ছে সূত্রের খবর, যে পিকে বলেছে যে হ্যাঁ, আমি মান অভিমানের কথা বুঝতে পারছি, একটাই সাজেশন দেব যে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত এখনই নিয়ে নেবেন না। ঠিক আছে, আপনি দলের পদ ছেড়েছেন, আপনি বিধায়ক পদ ছেড়েছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি এখন আপাতত কিছুদিন বিশ্রাম করুন, তারপর ঠান্ডা মাথায় ভেবে আপনি ঠিক করবেন। অনেক সময় তো রাগের মাথায়, ক্ষোভের মাথায়, অভিমানের মাথায় অনেক ডিসিশন হয়ে যায়,
সেটা নিয়ে পরবর্তীকালে রিগ্রেট করতে হয়, এতদিন ধরে দলটাতে আছেন, এখনই আপনি কোনো সাজেশন কোনো ডিসিশন নেবেন না। যদিও সকালে যে ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ গিয়েছিল তাপস রায়ের বাড়িতে, তখন তারাও কিন্তু সেই একই কথা বলে এসছেন, কিন্তু তারপরও সেই মিটিংয়ের পরে তাপস রায় গিয়ে কিন্তু বিধানসভায় গিয়ে তার রেজিগনেশনটা দিয়ে এসছেন। ফলে এই ফোনের পর তিনি কি করবেন না করবেন জানা নেই, কিন্তু ওই ঘোমটার তলায় খ্যামটা নাচার যে ব্যাপারটা, সেটা কিন্তু প্রকাশ্যে চলে এলো। প্রশান্ত কিশোরকে আবারও নামাতে হচ্ছে। আপনি একবার ভাবুন, এই দলটা বলে দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তাহলে সেই পোস্টটা তো তাকে দেখি নাকি সবাই রাজনীতি করে, তো সেই পোস্ট ভদ্রমহিলা ফোন করলেই তো হয়ে যেত, যাই দল ছাড়ছিস কিরে, কী অভিযোগ আমার কাছে আমি কথা বলছি। তার কথা যা শুনবেন না, তার কথায় যা দল চলে না, সেটা প্রমাণিত হয়েছে। ওই জন্য পিকে, যার উপর একটু হলেও সফট কর্নার আছে, তাকে ময়দানে নামাতে হচ্ছে, বাবা দলটাকে রক্ষা করো। এই অবস্থায় তাপস রায় যদি যায়, আগামী দিনে যে কত বড় ভয়ঙ্কর ভূমিকম্প আসছে, সেইখান থেকে কিন্তু কাঁপুনিটা শুরু হয়ে গেছে। তবে কাঁপুনিটা শুধু এখানেই নয়, আজকে মেদিনীপুরে গিয়েছিলেন মাননীয়া, এবং সেখানে গিয়ে তিনি তার মতো করে অনেক কথা বলেছেন। সেই জায়গায় একটা কথা বলেছেন যে কতক্ষণ চেপে রাখবেন গদ্দারদের মহিলা গঠিত কেসের কথা ফাঁস করে দেব, তমলুক থেকে হুঙ্কার মমতার। মানে তার সেই স্বভাবসিদ্ধ ভঙ্গি, অতীতে যে কোনো ঘটনা ঘটে থাকুক না ঘটে থাকুক, তার একটা রেফারেন্স তিনি টেনে আনেন। ওই ঘটনা আমি জানি, আমি কারোর বিরুদ্ধে বদলা নিতে চাই না, সেই জন্য আমি সেগুলো কিছু বলি না, কিন্তু এখন বার করব, এই ফাইলটা বার করব, বিকাশবাবুর ওইটা বার করব, গদ্দার সুন্দরীর ওইটা বার করব, তার একদম সেই একটাই ট্যাকটিস। এবার এটাকে সোজা বাংলায় বলে ব্ল্যাকমেলিংয়ের। আমার কাছে তোমার লিস্ট আছে ভাই, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো আমি তোমার লিস্টটা বার করে দেবো, তুমি বেইজ্জত হবে, তুমি আর রাজনীতি করতে পারবে না, এটাই তো বার্তা। সুতরাং আমার বিরুদ্ধে তুমি কিছু বলো না, তোমার ওই অপরাধটাকে আমি চেপে রেখে দিচ্ছি। আরে বাবা, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সংবিধানকে সাক্ষী রেখে আপনি রাজধর্ম পালনের অঙ্গীকার নিয়েছেন। যদি কেউ কোনো অন্যায় করে থাকে, সেটা আপনার রাজনৈতিক কাজে ব্যবহার করার জন্য নয়। রাজধর্ম পালন করতে হলে আপনাকে সেই সবের ঊর্ধ্বে উঠে যে শাস্তি, সে আপনার নিজের পরিবারের লোক হোক, আপনি নিজে হন, আপনার দলের লোক হোক, বিরোধী দল হোক, তাকে আইনের হাতে তুলে দিয়ে তার শাস্তির বিধান করতে হবে। এটাকেই রাজধর্ম বলে। সেইটুকুনি যদি আমরা কি বলবো আর, রাজ্য কিভাবে চলছে আপনারাই ভেবে নিন। তো ব্ল্যাকমেলিং করছেন কেন? আর এই অবস্থায় যদি ওই মহিলা কেসের এসব বার করেন, লোকে একটা কথাই বলবে ভাই, যে আপনার হিম্মত বোঝা গেছে, আর কোনো কিছুতে রাজনৈতিকভাবে পাচ্ছেন না, ওই জন্য ব্ল্যাকমেলিং করছেন, পুরনো কেস খুঁজে বার করছেন, এতদিন কেন করেননি? আর আবার এইসব কথা বললে বিজেপি বা শুভেন্দু অধিকারী তো ছোট্ট করে শুধু একটা বইয়ের কথা বলে দেয়, ব্যাস সব হাওয়াফুস হয়ে যায়। ওই দীপক ঘোষের বইয়ের কথা, কি লেখা আছে না লেখা আছে যারা পড়েছেন তারাই জানেন। এই দীপক ঘোষের বিরুদ্ধে কোনো মানহানির মামলা হয়নি, একটা কি মামলা আছে, দীপকবাবু বলে বলে সেই মামলা শুনানি করাতে পারেন না। সেই বই বাংলাতে আটকে দিলে নাকি কেউ কিচ্ছু জানতে পারবে না। আর যখনই সেই প্রসঙ্গ, দীপক ঘোষের বইয়ের প্রসঙ্গ কেউ তোলে, বিলো দ্য বেল্ট, আঘাত করবেন না, এই ধরনের নোংরা রাজনীতি করবেন না। কেন হাওয়া শুকিয়ে যায় কেন? মহিলা গঠিত কেস বার করবেন, তো এটা কোন রাজনীতি হচ্ছে? নিজে একজন মহিলা হয়ে এই ধরনের কথাবার্তা বলছেন। মহিলা গঠিত কেস মানে মানে কোনো মহিলার সঙ্গে কোনো অন্যায় হয়েছে, এই রাজ্যে যদি কোনো মহিলার সঙ্গে কেউ অন্যায় করে থাকে, আপনি মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে এতদিন কি করছিলেন? সেই ফাইলটা এতদিনের জন্য চেপে ধরে রেখে দিয়েছিলেন, যে যখন সুযোগ পাবো সেটা নিয়ে ব্ল্যাকমেল করব। তাহলে কোনো মহিলা তো অত্যাচারিত হয়েছে যদি আপনার কথা সত্যি হয়, আর নাহলে আপনি পাক্কা মিথ্যে কথা বলছেন। এসব কিচ্ছু নেই, থাকলে আপনি এতদিনে বার করে ফেলতেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এতগুলো কেস হয়েছে, এই কেস আপনি ছেড়ে রেখে দিয়েছেন, যার বিরুদ্ধে করা ঠিক করে দিতেন। কিন্তু এসব কেস কিছু নেই, মিথ্যে কথা বলছেন। আর যদি সত্যি কথা হয়, তার মানে কোনো মহিলা অত্যাচারিত হয়েছেন, কেন তাকে কোনো জাস্টিস দেননি? আজকে সেইটা নিয়ে ব্ল্যাকমেলের রাজনীতি করতে আসছেন। আসলে ভাড়া শূন্য হয়ে গেছে, রাজনীতি করার আর কিছু নেই। এই যে 300 বছরের উন্নয়ন করেছি বলে লোকে বুঝে গেছে, পাক্কা ঢপ দিচ্ছে, কিচ্ছু করেনি। যে টাকা পয়সা দেয়, আমি এই প্রকল্প, সেই শ্রী তমুক সাথী চালাই, সেই টাকাগুলো যায়, আর ওই তৃণমূলের গুন্ডাগুলো এসে জোর করে সেই টাকা বার করে নেয়। ফলে পাবলিক রেডি হয়ে আছে এবার ভোটের বাক্সে জবাব দেবে। আর তাই এখন বিরোধীদের ভয় দেখানোর রাজনীতি শুরু করেছেন। মানে কতখানি অন্তঃসার শূন্য জায়গা যদি চলে যায় কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী এই ধরনের কথা বলতে পারে, তার জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের রাজ্যের এই মুখ্যমন্ত্রী। সেই জন্য এই ধরনের কথাবার্তা বলছেন, এমনটাই কিন্তু বলতে শুরু করে দিয়েছে বিরোধীরা। আর ভুল কথা কিছু বলেনি, একদম ঠিক কথাই বলেছে। আপনি এই করবো বার করবো এইসব কথা কি বলছেন? করে দেখিয়ে দিন না, যে দেখো এ অন্যায় করেছিল, আমি আইনের হাতে তুলে দিলাম, আইনের হাতে প্রমাণ হয়ে গেল, এ শাস্তি পেল। করতে পারছেন না তো।
তার থেকেও বড় কথা, এই দলটার হাঁড়ির হাল কি অবস্থা, এই এই ছবিটা দেখাতেই হবে, এই খবরটা দেখাতেই হবে। সেটা হচ্ছে কুণাল ঘোষ। প্রথম কথা হচ্ছে, আমি দুটো কথা বলবো এই খবরটাই যাওয়ার আগে, যে দেখুন এই দলটাকে যারা ডিফেন্ড করেন, কুণাল ঘোষই তো বলে দিয়েছেন যে দল ভালো করুক মন্দ করুক, আমাদের কাজই হচ্ছে সেটাকে বুঝিয়ে সুঝিয়ে মানুষকে বোকা বানিয়ে তার অন্য কথা ভার্সানটা বুঝিয়ে দল খুব ভালো এটা সামনে রাখা। মানে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেছেন, তার মানেটা দাঁড়ায় এইটাই। এখন সেই কুণাল ঘোষ মুখপাত্র ছিল, যা কিছু বক্তব্য বক 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 করে যেতেন, তিনি বলছেন আমি আর মুখপাত্র থাকতে পারবো না, অত মিথ্যা কথা আমার দ্বারা হচ্ছে না। তাপস রায় একটা মুখপাত্র ছিল, বলছে আমি পালালাম, দল ছেড়েই পালালাম। ভাই এত মিথ্যে কথা নেওয়া যায়? কি করে বলবো দিনের পর দিন? পাবলিক তো এবার আমাদেরকে ধরে পেটাবে, সেই জায়গা অবস্থা হয়েছে। দলের দুজন মুখপাত্র পালিয়ে যাচ্ছে, মানে দলটার কতখানি খারাপ অবস্থা সেইটা দেখুন। আবার এই কুণাল ঘোষ, ওই বললাম না, যখন তাপস রায়ের বাড়িতে গেছেন তখন শোকজের চিঠি পাঠানো হয়েছে, সাংবাদিকরা প্রশ্ন করছে কি লেখা আছে না লেখা আছে, তো বলছে আমি পড়েই দেখিনি, আমি এখনো পড়েই দেখিনি, আমি ওই কি গান শুনছিলাম, আমি খাবার খাচ্ছিলাম, আমি এতে ব্যস্ত ছিলাম ওতে ব্যস্ত ছিলাম। ভাবুন, একটা দলের একটা রাজনৈতিক কর্মী নেতা যাই হোক, তাকে দল শোকজের চিঠি পাঠিয়েছে, এতক্ষণ হয়ে গেছে, তার পড়ারও দরকার নেই, জানে ওটা ভাঁট। ও পড়লাম কি পড়লাম না, উত্তর দিলাম কি উত্তর দিলাম না, হিম্মত নেই দলের আমার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়। কেননা দলটার এমন অবস্থা হয়েছে, দলের ঝান্ডা ধরার লোক নেই, সবাই পিলপিল করে পালাচ্ছে। এখন এই অবস্থায় যদি এই শাস্তি ফাস্তি এসব ব্যবস্থা করে, তার তার যা ভূমিকম্পটা হবে, ওই যেটুকুনি আছে ক্যান্ডিডেট 42টা সিটে 42টা ক্যান্ডিডেট দিতে পারবে না। ওই নাটকবাজি অনেক করবে, সব ঠিক আছে, আমি কোনো পড়বও না, কোনো জবাবও দেবো না, এরকম একটা অ্যাটিচিউড দেখাচ্ছেন। আবার এই সুদীপ ব্যানার্জি, তার বিরুদ্ধে কি না কি বললেন, কি না বললেন, মানে ওই কাঁচা কাঁচা দেওয়াটা শুধু বাকি রেখেছেন, বাকি যা কিছু বলার সব কিছু বলে দিয়েছেন। না সুদীপ ব্যানার্জির হিম্মত হলো কোনো স্টেপ নেওয়ার, না দলের কোনো হিম্মত হলো কোনো স্টেপ নেওয়ার। সেই সুদীপ ব্যানার্জি আবার ডেকে পাঠিয়েছে, বাবা তো রাগ করছিস কেন, আয় একটু চাটা খা, সব সেটেলমেন্ট করে নি, কী চাই বল, ঠিক আছে তুই টিকিট পেলেই না আমি কিছু ব্যবস্থা করে দিচ্ছি, এইসবই আলোচনা হবে নাকি? আজকে যদি সুদীপ ব্যানার্জি যা যা অভিযোগ করা হয়েছে একটা অভিযোগও সত্যি না হতো, পরিষ্কার বলে দিত যে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, প্রকাশ্যে না বলুক, দলকে গিয়ে বলতো, এর বিরুদ্ধে ইমিডিয়েটলি স্টেপ নাও। এত হিম্মত হয় কি করে? তার মানে এই চা খেতে ডাকছে সেটেলমেন্ট, সব কাদা আছে, বাবা তোরও অনেক কাদা আছে, আমারও অনেক কাদা আছে, তুই বললে আমিও কাদা ছেড়াবো, কি দরকার ভোটের আগে এই কোনো রকমে জিতে আরেকবার সাংসদটা হই না, চুপ করে বসে থাক না, আমি তারপর কিছু একটা ব্যবস্থা করব। মানে একটা রাজনৈতিক দল কতখানি ঝুরঝুরে হয়ে গেছে, উইয়ের ঢিপি ঠেলা দিলেই ঝুরঝুর ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে, তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আজকের ঘটনা। কে একজন বিহারি বহিরাগত পিকে, তাকে দিয়ে দলের লোককে ফোন করিয়ে বলতে হচ্ছে যে অন্য দলে যেও না, চুপ করে বসো। সুদীপ ব্যানার্জি কুণাল ঘোষের ঝামেলা লাগছে, সেখানে দুজনে বসে আবার সেটেল করে নিচ্ছে। বাবা এটাকে বেশি বাড়তে দিও না, দলের অবস্থা খুব খারাপ, এমনিতেই তো বহু সিটে হারবো, এইসব হলে তো আর আর লোকে ভোটই দেবে না। এমন অবস্থা হয়েছে, দলের প্রচারের কথা উন্নয়নের কথা সেসব আর কিছু বলার জায়গায় নেই, প্রার্থী কে হবে না হবে সব বলার কোনো ব্যাপার নেই। তোমাদের ব্ল্যাকমেল করব, তোমাদের এই পুরনো ফাইল বার করব, মহিলা কেস দেখাবো, বলতে হচ্ছে স্বয়ং দলনেত্রীকে। এবার বলুন কনফিডেন্স লেভেলের ডিফারেন্সটা। এই কনফিডেন্স নিয়ে যদি ভোটের ময়দানে নামে, সত্যি এরা সিঙ্গেল ডিজিটটা তো পার করতে পারবে? আর সেটা যদি একবার হয়ে যায়, কি আর বলবো। কি বলবেন বন্ধুরা শাসক দলের এই ঝুরঝুরে অবস্থা নিয়ে? যদি সত্যিই কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।